আওয়াজ ছিল, বুঝতেই পারছিলাম না যে ছেলে মেয়ে হয়ে কথা বলছে না মেয়ে ছেলে হয়ে কথা বলছে। দিনেশ যখন কিডন্যাপ হলো তখন ওর সঙ্গে কি বিশেষ কিছু ঘটেছিল? আপনার যদি মনে থাকে, ওর কি কোথাও যাওয়ার ছিল বা কারোর সঙ্গে দেখা করার ছিল? না স্যার, উনি তো হসপিটাল থেকেও ছুটি নিয়েছিলেন। আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি ছিল, বাড়ি যাবার কথা ছিল। জানি না একটা ফোন এলো আর ওনাকে আর্জেন্ট মিটিং এর জন্য যেতে হলো। কার সঙ্গে? জানি না স্যার, কিচ্ছু বলেনি আমাকে, শুধু সকালে একটা ফোন এলো আর ফোনে কথা কাটাকাটি হচ্ছিল। দেখুন, আমি আসতে পারবো না, আমার বাড়িতে ফাংশন আছে। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। দেখুন, এমনিতে আপনার প্রপোজালটা আমার একদমই পছন্দ নয়। আরে আপনি বোঝার চেষ্টা করছেন না কেন? না সরি, আমি আসতে পারবো না, সরি। আচ্ছা ঠিক আছে, বলুন কোথায় মিটিং আছে? দিনেশ, হ্যাঁ তোমার মনে আছে আজ সন্ধ্যাবেলায় তুমি আমাদের বাড়ি নিয়ে যাবার কথা বলেছো? আগের বছরের মতো ভুলে যাবে না তো? অ্যানিভার্সারি আমাদের। না, আমার মনে আছে, আর খুব ভালো করে মনে আছে। আজকাল এই ডাক্তারি পেশাটা একদম ব্যবসা হয়ে গেছে। আরে কি লজ্জার কথা যে এই প্রফেশনে কতটা করাপশন বেড়ে গেছে। কাল আবার দুজন ডাক্তার অর্গান ট্রেডিং এ ধরা পড়েছে। এরকম কোন ডিপার্টমেন্ট আছে যেখানে কারাপশন চলে না? সবার টাকা চাই। তোমার কি মনে হয় এইসব নেতারা ওরা করাপ্টেড নয়? পুলিশ ডিপার্টমেন্টে কারাপশন চলে না? টিচার থেকে শুরু করে পুরোহিত পর্যন্ত সবার টাকা চাই। আজকাল ধোয়া তুলসী পাতা কেউ নয় বাবা। আরতি, একটা কাজ করো, এই টাকাটা রেখে দাও। কিন্তু দিনেশ, এত টাকা তুমি পেলে কোথা থেকে? আরে আমার কাছে এখন টাইম নেই, আমি ফিরে এসে সবকিছু বলছি, ঠিক আছে? বেরোলাম। রয়্যাল হোটেল? একে কোথাও দেখেছেন? না স্যার, এখানে রোজ এত লোক আসে, কার কার মুখ মনে রাখবো? স্যার, টেবিল নম্বর 4-এর বিল। ইন্সপেক্টর স্যার, আপনি একে খুঁজছেন? এ তো কাল এসেছিল হোটেলে। স্যার, এ তো ওই লোকটাই যে কফি না খেয়ে রেগে মেগে বেরিয়ে গেল, আর তার পেছন পেছন সঙ্গে থাকা লোকগুলোও বেরিয়ে গেল। তুমি এর ব্যাপারে এত বেশি কি করে জানো? হ্যাঁ স্যার, আমি তো জানবো না, আমি এনাদের সার্ভিস দিয়েছিলাম। স্যার, ওরা এই টেবিলে বসেছিল, আর ওনার সাথে দুটো লোক আর একজন ম্যাডামও ছিলেন। বসুন স্যার। আমার আপনাদের প্রপোজাল একদমই পছন্দ নয়। স্যার, একবার ভেবে তো দেখুন। আমি বললাম তো। স্যার, চা খান না। আপনার কি মনে হয় এত কম টাকায় আপনার প্রপোজাল আমি অ্যাকসেপ্ট করে নেব? আমরা একটু বাড়িয়ে দেবো না হয়? স্যার, চাটা আমি আপনাদের অফার অ্যাকসেপ্ট করলাম না, আমি আসলাম। স্যার, দাঁড়ান দাঁড়ান। স্যার এক সেকেন্ড স্যার। এক্সকিউজ মি ম্যাম, বিলটা তো পে করে যান। দূর বাবা। 1000 টাকার নোট দিয়েছিলেন স্যার, সেই জন্যই মনে আছে। ওদের মধ্যে কারো চেহারা মনে আছে? চেহারা? হ্যাঁ, ম্যাডামের চেহারাটা মনে আছে। ওই ম্যাডামের চেহারাটা না একটু অদ্ভুত টাইপের ছিল, সেই জন্যই মনে আছে। আর বাকি লোকেদেরও একটু একটু মনে আছে আমার। কামলে, একে নিয়ে গিয়ে ওই 3 জনের স্কেচ বানাও। আর 2 নম্বর, কিডন্যাপারের ফোন যেখান থেকে এসেছিল লোকেশনটা ট্রেস করো। ইয়েস স্যার। আচ্ছা, গত সপ্তাহে কি ডক্টর দিনেশের সঙ্গে এমন কিছু ঘটনা ঘটেছিল যেটা একটু অন্যরকম, একটু আলাদা, বা হয়তো ওনার সঙ্গে কেউ দেখা করতে এসেছিল যেটা কোনো বিশেষ কারণের সাথে রিলেটেড? এরকম তো ঠিক করে কিছু মনে পড়ছে না, কারণ ডক্টর দিনেশ নিজের কাজ সম্পর্কে খুবই সিরিয়াস মানুষ। তাছাড়া উনি একজন ইন্ট্রোভার্ট ধরনের মানুষ। কিন্তু হ্যাঁ, একটা ব্যাপার তো আছে, 2 দিন আগে একটা মেয়ে ওনার সাথে দেখা করতে এসেছিল।
এক্সকিউজ মি, ইয়েস, ডক্টর দিনেশ কোথায় বসেন? এখান থেকে একটু এগিয়ে যান, তারপর ডান দিকে। ওকে, থ্যাংক ইউ। ওয়েলকাম। এক্সকিউজ মি, ডক্টর দিনেশ কোথায় বসেন? পাওয়া যাবে। থ্যাংক ইউ সো মাচ। এক্সকিউজ মি ডক্টর, আপনি বলতে পারবেন ডক্টর দিনেশ কোথায় বসেন? ডক্টর দীনেশ, উনি তো এই সময় একটা জরুরি মিটিংয়ে ব্যস্ত, সময় লাগবে। দেখুন, আমার নাম টিনা সোনি। আপনি প্লিজ এই এনভেলপটা ওনাকে দিতে পারবেন? আমার দেরি হয়ে যাচ্ছে। এতে আছে কি? আর আপনি এসছেন কোত্থেকে? আগে আমি আনন্দ চ্যারিটেবল ট্রাস্ট থেকে এসেছি। একটা কেসের ব্যাপারে ওনার সঙ্গে কথা বলার ছিল। এর মধ্যে ওই কেসেরই পেপারস আছে, তো আপনি প্লিজ এই এনভেলপটা ওনাকে অবশ্যই দিয়ে দেবেন। ঠিক আছে, আপনি টেনশন করবেন না, আমি দিয়ে দেবো ওনাকে। থ্যাংক ইউ সো মাচ। ওই এনভেলপটা কি এখনো আপনার কাছে আছে? না, ওটা তো আমি ওই দিনই ডক্টর দীনেশকে দিয়ে দিয়েছি। ওকে। আপনার কি মনে আছে যে ওই মেয়েটি কোথা থেকে এসেছিল, কিভাবে এসেছিল, দেখতে কেমন? সেটা তো আমার খুব একটা মনে পড়ছে না, কিন্তু ও কোনো আনন্দ চ্যারিটেবল ট্রাস্টের কথা বলছিল। কিন্তু একটা কথা, মেয়েটিকে অদ্ভুত ধরনের দেখতে ছিল। ঠিক আছে, থ্যাংক ইউ। ডক্টর দিনেশের মতো মানুষ কিন্তু আমি আজ অবধি দেখিনি। রাতারাতি উনি আমার ভাইয়ের কিডনি ট্রান্সপ্লান্ট করে দিলেন, এমনকি ঠিকও করে দিলেন। স্যার, কিডন্যাপারের লোকেশন ট্রেস হয়ে গেছে। গুড, ভেরি গুড। নিয়ার বাই পুলিশ স্টেশন ইনফর্ম করো, ওয়্যারলেসে পাঠিয়ে দাও, আমরা সবাই Okay, ওখানেই sir. যাব। মুরলি কোথায়? বাইরেই আছে। ছেড়ে দাও আমাকে! আমাকে যেতে দাও! ছেড়ে দাও! ছেড়ে দাও আমাকে! আমাকে যেতে দাও! বলেছিলাম না, বলতে না। এতে পশুদের অজ্ঞান করার ওষুধ রয়েছে। বেশি চালাকি করার চেষ্টা করলে এই সবটাই তোমার ভিতরে ইনজেক্ট করে দেব। যদি নিজের প্রাণ বাঁচাতে চাও তাহলে এরকম ভাবেই চুপচাপ বসে থাকো। স্যার, পায়ের ছাপ দেখে মনে হচ্ছে যে বেশি লোক ছিল না, আর এতে কোনো মেয়ের হাতও থেকে থাকতে পারে। কেননা স্যার, এই সব জুতোর ছাপগুলোর মধ্যে একটা জুতোর ছাপ সব থেকে ছোট, যেটা কোনো মেয়েরই হতে পারে। এর মানে হলো সেই রেস্টুরেন্টের ওয়েটার আর ডক্টর শুভঙ্কর দুজনেই সত্যি কথা বলছেন। এটা তো নিশ্চিত যে এতে ওই মেয়েটার হাত নিশ্চয়ই রয়েছে। ইয়েস স্যার। এক মিনিট দাঁড়ান, এক মিনিট আমাকে মেশিনটা রেডি করতে দিন। 1 মিনিট। অল কানেক্টেড? ইয়েস স্যার। রেডি আছে? পাক্কা? ইয়েস স্যার। হ্যাঁ, শুনুন, ওনাকে এবার কথার জালে জড়িয়ে রাখুন। যেভাবে হোক, যে কথাই হোক, কথা বলে যাবেন, কলটা যেন কাট না হয়, মনে থাকে যেন। ঠিক আছে? ওকে, আমি আপনাকে বলছি। 1 মিনিট দাঁড়ান। পাক্কা? হ্যাঁ।
টাকার বন্দোবস্ত হয়ে গেছে? আমার হাজবেন্ড কেমন আছে? আপনি প্লিজ একবার ওর সঙ্গে কথা বলতে দিন না। যতটুকু জিজ্ঞেস করা হচ্ছে ততটাই বলো। হ্যাঁ হয়ে গেছে, আপনি আমাকে একবার কথা বলতে দিন না প্লিজ। আমার পরবর্তী কলের জন্য ওয়েট করো। হ্যালো 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 হ্যালো। ট্রেস হলো? নো স্যার, কল তো 30 সেকেন্ডের আগেই কাট হয়ে গেল। ড্যাম ইট, এ যেই হোক না কেন অত্যন্ত চালাক অপরাধী। স্যার হ্যাঁ স্কেচ রেডি আছে। স্যার একে তো একদম ওর মতো মনে হচ্ছে। কার মতো? একটা সিরিয়াল হতো না আগে, জসি জয়সি কই নেই? जस्सी जैसी कोई नहीं। বাবু সাবধানে যাস, আর সতর্ক থাকিস। অ্যান্ড প্লিজ প্লিজ ডোন্ট টেক রিস্ক। চল মা, তুমি টেনশন নিও না, আমি সব সামলে নেব। তুমি একে ম্যানেজ করে নেবে তো? বাবু তোকে সেটা নিয়ে ভাবতে হবে না, এখনো এভাবেই পড়ে থাকবে। আমি ওকে তোর সেই ডোজটা যে দিয়ে দিয়েছি, বাট বাবু ইউ টেক কেয়ার, অল দ্য বেস্ট। ঠিক রাত 11টার সময় পুরনো মন্দিরের পিছনের রাস্তায় একটা লাল পতাকা থাকবে, ওখানে টাকা রেখে চলে যেও। আপনারা আমাদের কি মনে করেছেন শুনি? যদি পুলিশের ওপর ভরসা না থাকে তাহলে আমাদের কাছে সাহায্য চান কেন আপনারা? আরে আমরা কি বা করতে পারতাম, কি করতে পারতাম? আমাদের একমাত্র সন্তান ছিল, আমাদের টাকার চিন্তা নেই। টাকা তো আমরা পরেও রোজগার করতে পারবো। আর এমনিতেও এত সময় ধরে আপনারা করলেনটাই বা কি? কি করেছেন আপনারা? আপনারা কোনো সূত্র পেয়েছেন যে আমাদের ছেলেটা কোথায়? আরে আপনাদের থেকে তো বেশি স্মার্ট ওরা। ওরা ভালোভাবে জানে আমাদের বাড়িতে যে পুলিশ বসে রয়েছে সে হোয়াইট গ্রে চেক শার্ট পরে বসে রয়েছে। আর আপনারা ওর সম্পর্কে কোনো খোঁজ নিতে পারেননি। এক মিনিট, আপনার বাড়ির সমস্ত লাইন আমরা ট্যাপ করে রেখেছি, তাহলে টাকা দিতে যাওয়ার অ্যাড্রেস আপনারা কি করে পেলেন? ও আরতির ফোনে SMS এসেছিল কিডন্যাপারদের। এই দেখুন, বাড়িতে উপস্থিত হোয়াইট গ্রে চেক শার্ট পরা পুলিশ ইন্সপেক্টরকে না জানিয়ে টাকা নিয়ে চলে আসবেন, না হলে ছেলেকে চিরকালের জন্য ভুলে যাও। আমরা কি করব? আমাদের মনে হয়েছিল যে টাকা না দিলে ওরা হয়তো দিনেশকে মেরে দেবে, সেই জন্য আপনাদেরকে না বলেই আপনাদেরকে টাকা দিয়ে এসেছি। একটা কথা বলুন, টাকা দিয়ে দেওয়া সত্ত্বেও যদি ডক্টর দিনেশ আর ফিরে না আসেন তখন কি করবেন?
দেখো এদের মধ্যে কেউ কি সেদিন হোটেলে ছিল? স্যার, এদের মধ্যে কেউই ছিল না স্যার। এদের মধ্যেও কেউ নেই। এখন কি করবো স্যার? আমিও কিছু বুঝতে পারছি না এরা কি ধরনের কিডন্যাপার, যারা ছদ্মবেশে কিডন্যাপ করে থাকে। এমনকি ওরা এটাও জানে যে দিনেশের কেসটার আমরা এনকোয়ারি করছি, তা সত্ত্বেও খুব চালাকির সঙ্গে ওরা মুক্তিপণের টাকাটা আদায় করেছে। সব থেকে বড় প্রশ্ন তো এটা যে এখনো পর্যন্ত দিনেশ কোথায় আমরা জানি না। যাই হোক না কেন এটা কোনো একজন মহিলার কাজ নয়। কারা এরা? স্যার, ঔরঙ্গাবাদ হাইওয়েতে একটা ডেড বডি পাওয়া গেছে। চলো। স্যার, লাশটা মোটামুটি 2-4 দিন ধরে পড়ছে। খুব নিষ্ঠুরভাবে মারা হয়েছে একে। আর স্যার, এটা গোটা লাশটা না, এটার 2-4টে টুকরো আমরা 4 কিলোমিটার দূরে পেয়েছি। কেটে কেটে ফেলে দেওয়া হয়েছে একে। স্যার, বডিটার মাথাটা এখনো পাওয়া যায়নি। ইন্সপেক্টর মারাঠে, মুক্তিপণ দেওয়ার পরে কেন ডক্টরকে বাঁচাতে পারলো না পুলিশ? স্যার, ঔরঙ্গাবাদের এত বড় ডাক্তারকে কেউ দিনে দুপুরে কিডন্যাপ করে নিষ্ঠুরভাবে খুন করে দিয়েছে, আর পুলিশ এখনো পর্যন্ত কোনো সূত্র পায়নি। কেন, কি হয়েছিল সেই রাতে? স্যার, আপনি কি বলতে পারবেন? আপনি কি বলতে পারবেন? লাশের মাথা পাওয়া যায়নি। স্যার, আরেকটা কথা স্যার, পুলিশ ওদেরকে কবে ধরতে পারবে স্যার? স্যার, দুজন লোক আপনার সঙ্গে দেখা করতে চায়। আসুন। সময় নেই স্যার, কিছু তো বলুন স্যার। আরো কিছু বলতে চাইবেন? কিছু বলুন স্যার। স্যার, আমাদের উত্তরটা দিন স্যার। আমাদের প্রশ্নের উত্তরটা দিন স্যার। আমাদের প্রশ্নের উত্তর দিন। কোর্টের কাজ শুরু করা হোক। ইয়োর অনার, এরাই সেই দুই চতুর মহিলা যারা অসম্ভব চতুরতার সাথে প্রথমে ডক্টর দীনেশ রায়ের অপহরণ করেন, তারপর মুক্তিপণ হিসেবে 30 লক্ষ টাকা দাবি করেন। 30 লক্ষ টাকা পাওয়ার পরে অত্যন্ত নৃশংসভাবে ওনাকে হত্যা করেন। ইয়োর অনার, তারপর ওনার লাশটাকে টুকরো টুকরো করেন যাতে সেই লাশকে আর চিহ্নিত করা না যায়, আর তারপর সেই টুকরোগুলোকে ঔরঙ্গাবাদ হাইওয়েতে ফেলে দিয়ে আসা হয়। ইয়োর অনার, লাশের 10টা টুকরো প্রায় 50 কিলোমিটার সীমানার মধ্যে পাওয়া গেছে। আমি আমার তথ্য প্রমাণ দেওয়ার জন্য আমার প্রথম সাক্ষী এসআই মারাঠেকে উইটনেস বক্সে ডাকার অনুমতি চাই ইয়োর অনার। অনুমতি দিলাম। থ্যাঙ্কস। মিস্টার মারাঠে, অনারেবল কোর্টকে বলুন যে লাশটা খুঁজে পাওয়ার পর আপনি এই দুজন অবধি কি করে পৌঁছালেন? এই খুনিদের কাছে পৌঁছানো আমাদের পক্ষে খুবই কঠিন ছিল স্যার, কারণ এরা খুবই চালাকির সাথে ডক্টর দীনেশকে অপহরণ করে, আর তারপর নিজেদের কাজ শেষ হয়ে যাওয়ার পর কোনো তথ্য প্রমাণ না রেখেই
ওনাকে প্রাণে মেরে ফেলেন। কিন্তু আমাদের ভাগ্য ভালো ছিল স্যার, এই কেসের দুজন গুরুত্বপূর্ণ সাক্ষী বিবেক শর্মা এবং অতুল রাস্তগী নিজেরাই আমাদের কাছে চলে আসেন। আর ওনারাই আমাদের বললেন যে এই দুজন তৃষা ও স্মিতার সাথে কিছুদিন আগেই দেখা করেছিলেন, কারণ এরা দুজন ব্ল্যাক হক নামক একটি ডিটেকটিভ এজেন্সি চালাতেন। ওখানে বিবেক শর্মা এবং অতুল রাস্তগী ওদের কাছে এজেন্ট হওয়ার জন্য গেছিলেন। আপনারা কি টাইগার সিদ্দিকীর নাম শুনেছেন? উনি আমাদের দেশের র এজেন্ট ছিলেন। উনি শত্রু দেশে গিয়ে ওখানকার আর্মিতে 3rd পোস্টে ছিলেন। উনি আমাদের দেশের জন্য অনেক কাজ করেছেন। আর যেদিন ধরা পড়েন উনি হাসতে হাসতে নিজের প্রাণ দিয়ে দেন, কিন্তু আমাদের দেশের সঙ্গে কোনোদিনও বিশ্বাসঘাতকতা করেননি। আপনাদের সে আত্মবিশ্বাস আছে? ইয়েস ম্যাম। আমাদের প্রফেশনে এক হাত কি করছে তা অন্য হাত যেন কখনোই না জানতে পারে। আপনাদের কি সেই গুণ আছে? ইয়েস ম্যাম। আপনারা কি পুরো ডিসিপ্লিনের সঙ্গে কাজ করতে পারবেন? ইয়েস ম্যাম। ইন কেস যদি আপনাদের কোনো ফ্যামিলি বা গার্লফ্রেন্ড থাকে আর যদি তাদের থেকে আপনাকে কিছু লুকোতে হয়, তাহলে কি আপনারা লুকোতে পারবেন? ইয়েস ম্যাম। গুড। যদি এই মানসিকতা নিয়ে আমাদের সঙ্গে যুক্ত হতে চান তাহলে ইউ আর মোস্ট ওয়েলকাম। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, আমরা আমাদের সব কাজ নোবেল কজের জন্য করি, আর তাই যাই হয়ে যাক না কেন আপনাদের মুখে কিন্তু তালা লাগাতে হবে। আপনারা কি এর জন্য তৈরি? ইয়েস ম্যাম। তারপর তৃষা ওদের দুজনকে ওখানেই রেখে হসপিটালে চলে যায়। তোমরা দুজন এখানেই বসো, আমি ডক্টর দিনেশকে এনভেলপটা দিয়ে আসছি। ওকে। এক্সকিউজ কিন্তু মি, ডক্টর দিনেশ ওই সময় কোনো একটা মিটিং এ ব্যস্ত ছিলেন, তাই কোনো চান্স না নিয়ে ওই এনভেলপটা উনি ডক্টর শুভঙ্করের হাতে দিয়ে দেন। দেখুন, আমি আসতে পারবো না, আমার বাড়িতে ফাংশন আছে। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। দেখুন, এমনিতে আপনার প্রপোজালটা আমার একদমই পছন্দ নয়। আরে আপনি বোঝার চেষ্টা করছেন না কেন? আপনি প্লিজ একবার দেখা করতে চলে আসুন। আচ্ছা ঠিক আছে, বলুন কোথায় মিটিং আছে? বিকেল 4টের সময় রয় হোটেল। থ্যাংক ইউ সো মাচ। যেদিন ডক্টর দিনেশ কিডন্যাপ হলেন তার আগে তৃষাই ফোন করে ওনাকে রয়্যাল হোটেলে ইনভাইট করেছিলেন। আমার আপনাদের প্রপোজাল একদমই পছন্দ নয়। স্যার একবার ভেবে তো দেখুন। আপনার কি মনে হয় এত কম টাকায় আপনার প্রপোজাল আমি অ্যাকসেপ্ট করে নেব? আমরা একটু বাড়িয়ে দেবো না? স্যার চাটা তো খান। আমি আপনাদের অফার অ্যাকসেপ্ট করলাম না, আমি আসলাম। গুড বাই। স্যার 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 কিন্তু হয়তো ডক্টর দিনেশ বুঝতে পেরেছিলেন যে এরা কোনো ফ্রড কাজের সঙ্গে যুক্ত, তাই উনি হোটেল ছেড়ে বেরিয়ে আসেন। তখনও উনি জানতেন না যে এরপর ওনার সঙ্গে কি হতে চলেছে। ধরো ওকে, ধরো ওকে। কামন 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 কাম অন ফাস্ট ফাস্ট ফাস্ট। ভেতরে ঢোকা, ভেতরে ঢোকা। কনগ্রাচুলেশনস, গুড জব বয়েজ। লিসেন লিসেন, এবার আমরা ওর সব ম্যাটার ইনভেস্টিগেট করব, ওকে? এন্ড লিসেন, এবার তোমরা দুজন আলাদা আলাদা হয়ে যাও। যতক্ষণ না আমি কল করি তোমরা কেউ অফিস আসবে না, ওকে? সিক্রেসি মেইনটেইন করা খুব দরকার, আন্ডারস্ট্যান্ড? চলো বাই, এসো, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। নিউজ পেপারে ডক্টর দিনেশের বডি পাওয়ার খবর ছাপা হয়, আর অটোপসি রিপোর্ট থেকে যখন প্রমাণ হয়ে যায় যে এটা ওনারই লাশ, তখন হ্যালো বিবেক। হ্যালো। তুই আজকে নিউজ পেপারটা পড়লি? ডক্টর দিনেশের খুন হয়ে গেছে। হ্যাঁ ভাই, ব্যাপারটা তো গড়বড় লাগছে। ম্যাডামও ফোন তুলছে না। আমার তো মনে হয় আমাদের পুলিশের কাছে গিয়ে সবকিছু বলে দেওয়া আর দরকার। তারপর আমরা এক মুহূর্ত সময় নষ্ট না করে ব্ল্যাক হক ডিটেকটিভ এজেন্সির জন্য বেরিয়ে পড়ি। কিন্তু এইগুলোকে বের করো এখান থেকে, বের করো এখান থেকে। কি হচ্ছে এখানে? স্যার, এই জায়গাটা ভাড়ায় দিয়েছিলাম, কিন্তু রাতারাতি যে কোথায় চলে গেল কিচ্ছু জানি না। ঠিক আছে। ওকে স্যার। আচ্ছা বিবেক, তুমি আমাকে বলছিলে যে এরা দুজনেও ফোন তুলছিল না। হ্যাঁ স্যার, আমি কতবার ট্রাই করেছি। ইনফ্যাক্ট এখন তো ওনার ফোন সুইচ অফ আসছে। ঠিক আছে, এক কাজ করো বিবেক, ইয়েস। তৃষা বা স্মিতার পার্সোনাল নাম্বারে একটা SMS পাঠাবে। ওকে স্যার। জানতে চাইবে
পরের কাজ কবে থেকে শুরু হতে চলেছে। ঠিক আছে স্যার। ঠিক আছে, স্যার আমি ওনার একটা বাড়ির অ্যাড্রেসও জানি, যেটা উনি অনেক আগে আমায় বলেছিলেন। গুড। তাহলে আগে ওখানেই যাই। ঠিক আছে। এসএমএস পাঠাও, চলো কুইক। হ্যাঁ। এই সেই অ্যাড্রেস স্যার। এই সেই অ্যাড্রেস তো? হ্যাঁ, এটাই। চলো। এ তো বন্ধ। স্যার অ্যাড্রেস তো এটাই। দাদা আগে স্যার, 1 মিনিট শুনবেন। এই বাড়িতে তৃষা আর স্মিতা নামে কোনো মহিলা থাকতেন? তৃষা স্মিতা এই নাম দুটো তো স্যার আমি এই প্রথমবারই শুনছি। আমি তো এখানে 4 বছর ধরে থাকি, এরকম কোনো নাম আমি শুনিনি। হ্যাঁ, এখানে মিস্টার শর্মা থাকেন, আর মিস্টার শর্মা তো বিয়ে বাড়ি গেছেন কিছুদিনের জন্য। ঠিক আছে, থ্যাংক ইউ। ওয়েলকাম। স্যার এসএমএস এর রিপ্লাই এসছে। কেসের জন্য আমরা দুজন শহরের বাইরে যাচ্ছি, পরের কাজের জন্য নেক্সট মান্থে কন্ট্যাক্ট করব। ও শিট। চলো, লেটস মুভ। হ্যাঁ, হ্যালো। হ্যালো স্যার, আপনার দেওয়া মোবাইল নাম্বারটার IMEI থেকে লোকেশনটা ট্র্যাক হয়ে গেছে। ওকে, গুড, থ্যাংক ইউ। চলো গাইজ, লেটস মুভ। তারপর আমরা ওদের অ্যারেস্ট করি। আপনি যেতে পারেন। থ্যাংক ইউ। ইয়োর অনার, বিবেক আর অতুল পুলিশকে যে সাক্ষ্য দিয়েছে তা একদম ঠিক। যদি ওনারা দুজন সামনে না আসতেন তাহলে এই দুজন চতুর অপরাধীকে ধরা খুব মুশকিল হয়ে যেত। ইয়োর অনার, এই দুই মা মেয়ে মিলে ডক্টর দীনেশের শুধু খুনই করেননি, বরং সহজ সরল যুবকদের মাথায় টুপি পরিয়ে নিজেদের অপরাধের অংশ বানিয়েছিলেন। তাই আমি অনারেবল কোর্টের কাছে অনুরোধ করব, শুধু এই দুজনকে অপহরণ আর হত্যার জন্য কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া। ইওর অনার, শুধু এই দুইজন সাক্ষীর বয়ানের উপর ভিত্তি কইরা আমার ক্লায়েন্টসদের দোষী সাব্যস্ত করা যায় না, কারণ না এই দুজন সাক্ষী ওনাদের খুন করতে দেখছেন আর না টাকা চাইতে দেখছেন। এই বয়ানে তো কিছুই প্রমাণিত হয় না। আই অবজেক্ট ইওর অনার। ইওর অনার, মুক্তিপণের টাকা এই দুজনের কাছ থেকেই উদ্ধার করা হয়েছে। এই দুজনের কল ডিটেলস দেখার পর এইটা বোঝা যায় যে উনি ডক্টর দীনেশের বাড়িতে ফোন করে ওনার স্ত্রীর সাথে কথা বলেছিলেন। ওই ইনজেকশনগুলো ওনাদের কাছ থেকেই উদ্ধার হয়েছিল, যা দিয়ে ডক্টর দীনেশকে ওভারডোজ করা হয়েছিল এবং উনি মারা যান। তাহলে ডিফেন্স লয়ার আর কি চান আপনি? যে এই দুজন চতুর অপরাধীকে এমনিই ছেড়ে দেওয়া হোক, যাতে এরা আরো অপরাধ করে যেতে পারে আর পুলিশ প্রমাণ খুঁজতেই থাকো? বলুন। দেখুন, আমি এইটা কইতে চাই নাই। আমি মিস্টার ত্যাগী, আপনি ছেড়ে দিন, আপনার দ্বারা হবে না। অর্ডার, অর্ডার, সাইলেন্স প্লিজ। ইওর অনার, বাই প্রফেশন আমি একজন লয়ারও, তাই আমি নিজের এবং আমার মেয়ের কেস নিজেই লড়তে চাই। অনুমতি দিলাম। থ্যাংক ইউ ইওর অনার। ইওর অনার, আমি এবং আমার মেয়ে তৃষা কোনো অপরাধ করিনি। ইনফ্যাক্ট আমরা সমাজ সেবাই করেছি। বাহ! ইওর অনার, কি সুন্দর বক্তব্য রাখলেন একজন খুনি উকিল। ক্ষমা করবেন পাবলিক প্রসিকিউটর সাহেব, এখন অবধি জজ সাহেবা নিজের রায় শোনাননি। আর আমি আপনাকে পরামর্শ দিতে চাই, দয়া করে আপনি আপনার কথাগুলোর ঠিকঠাক ব্যবহার করুন, এমন যেন না হয় যে আপনি নিজেরই শব্দের জালে জড়িয়ে পড়েন। আই এম সরি, কিন্তু ইওর অনার, আমার একটা কথা কিছুতেই মাথায় ঢুকছে না। একজন ভদ্র লোককে তার জীবন ছিনিয়ে নিয়ে তার লাশের টুকরো 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 করে, এ কেমন সমাজসেবা? ইওর অনার, আমি পাবলিক প্রসিকিউটর সাহেবের সব ডাউট ক্লিয়ার করে দিতে চাই। আর আমি এটাও বলতে চাই যে ঠিক কিভাবে আমি এবং আমার মেয়ে তৃষা সমাজ সেবার দায়িত্ব নিয়েছিলাম। কিন্তু তার আগে আমি উইটনেস বক্সে আমার দুই এমপ্লয়ি মিস্টার বিবেক এবং মিস্টার অতুলকে ডাকতে চাইব। অনুমতি দিলাম। থ্যাংক ইউ। আপনি কি এটা পুলিশকে বলেছেন যে আমি কোন কাজের জন্য আপনাদের আমার ডিটেকটিভ এজেন্সিতে অ্যাপয়েন্ট করেছিলাম, তাও কোনো এক্সপিরিয়েন্স ছাড়া? হ্যাঁ, সেটা তো বলেছিলাম। কি বলেছিলেন? আমরা বলেছি যেটা ওই
ইনি হলেন ডক্টর দীনেশ শর্মা, ঔরঙ্গাবাদের নাম করা ডাক্তার। ইনি নিজের একটা হসপিটাল চালান। ঔরঙ্গাবাদে ওনার নাম খুব সম্মানের সাথে নেওয়া হয়। আসলে এই লোকটা দেখতে যত ভদ্র ততটা নয়। হয়তো আপনারা জানেন না যে এই ডাক্তার অর্গান ট্রেডের র্যাকেট চালায়। এই ডাক্তার না জানে কত গরিব লোকের উপর অত্যাচার চালিয়েছে। রোগীরা ওর হসপিটালে ঠিক হওয়ার জন্য তো যায়, কিন্তু তারা সুস্থ হওয়ার বদলে মারা যান। সত্যি তো এটাই যে ইনি তাদেরকে নিজেই মেরে ফেলেন, যাতে ওদের অর্গান বড় লোকেদের বিক্রি করতে পারে আর নিজের পকেট ভরতে পারে। আর ওকে আইনও ধরতে পারছে না। ইনি অত্যন্ত ধুরন্ধর। এ আজ পর্যন্ত 100-রও বেশি মানুষের প্রাণ নিয়েছে। এবার আমরা ওর সাথে তাই করব। প্রথমে আমরা ওর তদন্ত চালাবো, তারপর ওর পর্দা ফাঁস করব। আপনারা কি এই কাজে আমার সঙ্গে আছেন? ইয়েস ম্যাম। শুনলেন আপনি? আমরা ভগবানের পর ডাক্তারকেই আমাদের ঈশ্বর বলে মানি, কিন্তু ডক্টর দীনেশ ভগবানের নামকেই কলঙ্কিত করে রেখে দিয়েছে, যার সোজাসুজি প্রভাব পড়ে সাধারণ মানুষের ওপর। হয়তো পাবলিক প্রসিকিউটরের সঙ্গে এরকম কোনো ঘটনা ঘটেনি, কিন্তু আমাদের মা মেয়ের সঙ্গে এরকম দুর্ঘটনা ঘটেছে, এবং সেটা ডক্টর দীনেশের জন্য। সরি, আপনার স্বামীকে বাঁচাতে পারলাম না। ওনার আলসার অনেক বেড়ে গেছিল। আমরা অপারেশন করেছিলাম, কিন্তু আই এম সরি। বাবা, খুব ভালো কন্ডিশনে ছিল ওই লোকটা। আলসার বলে ওই লোকটার অপারেশনও করেছিলাম, মরে গেল। আচ্ছা ভাই, ওসব ছাড়। আমি কিডনি আর বাকি অর্গানগুলো বের করে দিয়েছি। তুই টাকা নিয়ে রেডি থাক, আমি মাল নিয়ে আসছি। বাই। এবার আপনি বলুন জজ সাহেবা, এই ধরনের ডাক্তারের পর্দা ফাঁস করা কি কোনো অপরাধ? আর এমনিতেও আমরা ওনাকে মারতে চাইনি, ওনাকে শুধুমাত্র শাস্তি দিতে চেয়েছিলাম। আর ও তো ভুল করে একটু ওভারডোজ হয়ে গেছিলেন আর উনি মারা গেলেন। জজ সাহেবা, ডক্টর দীনেশ আমার স্বামীকে মেরে তার লাশের উপরেও টাকা কামিয়েছে। আজকাল এই ডাক্তারি পেশাটা একদম ব্যবসা হয়ে গেছে। আরে কি লজ্জার কথা যে এই প্রফেশনে কতটা করাপশন বেড়ে গেছে। কাল আবার দুজন ডাক্তার অর্গান ট্রেডিং এ ধরা পড়েছে। এরকম কোন ডিপার্টমেন্ট আছে যেখানে কারাপশন চলে না? সবার টাকা চাই। আরো তুই একটা কাজ করো, এই টাকাটা রেখে দাও। কিন্তু দীনেশ, এত টাকা তুমি পেলে কোথা থেকে? আরে আমার কাছে এখন টাইম নেই, আমি ফিরে এসে সবকিছু বলছি। আর না জানে এমন কত লোকের প্রাণ নিয়ে ডক্টর দীনেশ নিজের পকেট ভরেছিল। আই অবজেক্ট ইওর অনার। ইওর অনার, এখানে কথা ডক্টর দীনেশের চরিত্র নিয়ে হচ্ছে না। ওনাকে তো ম্যাডাম প্রথমেই মেরে ফেলেছেন, আর এখন অনারেবল কোর্টের মধ্যে ওনার চরিত্রের সমালোচনা করে ওনাকে আবার উনি মারতে চাইছেন। আমি কথা বলছি ইওর অনার ওই ঘৃণ্য অপরাধের, যেখানে প্রমাণ লোপাট করার জন্য একটা মানুষকে উনি টুকরো টুকরো করেছিলেন। ইওর অনার, এই কেসটার বিভৎসতার উপর নজর দিন। ওনার তথ্য প্রমাণাদি শুনে ওই বিভৎসতার উপর ধামাচাপা না দেওয়া হোক। দ্যাটস অল ইওর অনার। কোর্টের কাজ আগামী তারিখ পর্যন্ত মুলতুবি রাখা হলো, আর ততদিন পর্যন্ত কোর্ট তৃষা আর স্মিতাকে পুলিশি হেফাজতে রাখার হুকুম দিচ্ছে। দীনেশ, আমার মন মানে না। আমার তোমার উপর পুরো বিশ্বাস। তুমি কোনো ভুল কাজ করতেই পারো না। আজ্ঞে ম্যাডাম, আমি ওয়াচম্যান রাম মাথুর। আমিও কোর্টে ছিলাম। ডাক্তারবাবু এরকম করতেই পারেন না। ওই দুইজন মহিলা মিথ্যে কথা বলছে। ডাক্তারবাবু তো দেবতার মতন পূজনীয় ছিলেন, আমার কাছে ভগবানের সমান ছিলেন। উনি তো গত বছর আমার ছেলের অপারেশন বিনা পয়সায় করেছিলেন। কিন্তু আপনার উপর আমরা সত্যি কৃতজ্ঞ ডাক্তারবাবু। আপনি যদি না থাকতেন আমার মেয়ে বেঁচে থাকতো না। এই আপনার ফিস। আরে না না, এটাকে আপনি নিজের কাছেই রাখুন। এটাকে নিয়ে নিন ডাক্তারবাবু। আমরা খুব গরিব, টাকাটা জোগাড় করতে একটু দেরি হয়েছে। ঠিক আছে, কিন্তু একটা শর্তে। এই টাকাটা আপনি আপনার মেয়ের পড়াশোনাতে খরচা করবেন।
বাবা, আমার স্বামী যে নির্দোষ তার প্রমাণ আমি খুঁজে বার করবই। হ্যাঁ বলুন। আগে মিস্টার শিরকে। হ্যাঁ আমি গৌতম শিরকে, বলুন। কোর্টের কাজ শুরু করা হোক। ইওর অনার, যা যা তথ্য প্রমাণ আমার দেওয়ার ছিল আমি তো অনারেবল কোর্টকে দিয়ে দিয়েছি। এখন আপনার রায়ের অপেক্ষা। সমস্ত তথ্য প্রমাণ আর সাক্ষীদের মাথায় রেখে আদালত এই সিদ্ধান্তে পৌঁছল যে ইওর অনার, কোর্টের রায় ঘোষণার আগে আমি তার আগে আপনাকে কিছু বলতে চাই। আপনার যা কিছু বলার উইটনেস বক্সে এসে বলুন। আগে ইওর অনার, আমি আপনার কাছে অনুরোধ করছি যে কোনো রকম রায় ঘোষণার আগে আপনি এদের কাছ থেকে সমস্ত অধিকার ছিনিয়ে নিন, যার উপর ভিত্তি করে এরা দোষী হওয়া সত্ত্বেও নিজেদেরকে এই সমাজের সামনে অসহায় আর নিরুপায় প্রমাণ করার চেষ্টা করছেন। ইওর অনার, এরা দুজন সমাজ সেবা করার নাম করে আমার স্বামীকে খুন করেছে। ইওর অনার, এরা আমার স্বামী দিনেশের উপরে এই অভিযোগ এনেছে যে আমার স্বামী এর স্বামীকে খুন করেছে আর তার কিডনি বিক্রি করেছে, আর যার কারণে এদেরকে সমাজ সেবার পথ বেছে নিতে হয়েছে। ইওর অনার, আজ আমি সবার সামনে কোর্টে এনার স্বামী মিস্টার গৌতম শিরকে ডাকতে চাইছি। আপনি আপনার সাক্ষ্য উইটনেস বক্সে এসে দিতে পারেন। ইওর অনার, আমি এই স্মিতা ইরানির স্বামী। আমরা 15 বছর ধরে আলাদা আছি। স্মিতা নিজে লয়ার হওয়ার পুরো সুযোগটা নিয়ে আমার মেয়েকে আমার থেকে আলাদা করেছে। প্রথমে আমার পরিবারের সাথে ছোটখাটো বিশ্বাসঘাতকতা করেছে, আর আমার অনেক আত্মীয়কে তার জালে ফাঁসিয়ে ওনাদের কাছ থেকে পয়সা নিয়েছে। ধীরে ধীরে লোভ বাড়তে থাকলো, আর এ আমার মেয়েকেও নিজের জালিয়াতির জালে জড়িয়ে ফেললো। এই দুজনে মিলে এই শহরের লোকেদের এত ধোঁকা দিয়েছে না, এটা গুনতিতেও আসবে না। কিন্তু আমি কোনোদিন ভাবতেও পারিনি ইওর অনার, এই মহিলা নিজের হাত রক্তাক্ত করে ফেলবে। এই দুজন অপরাধী জজ সাহেবা, এদের কর্মের সাজা পাওয়া উচিত। ইওর অনার, মিস্টার শিরকের জবানবন্দিতে এটা পরিষ্কার প্রমাণ হয় যে কাঠগড়ার এই দুজন মহিলা কি চতুর অপরাধী। ইওর অনার, সবচেয়ে বড় কথা এই যে এই দুজনের নিজেদের কর্মে কোনো অনুশোচনাই নেই। নিজেদের সো কল্ড ইমেজকে বাঁচাবার জন্য এরা অনারেবল কোর্টে মিথ্যের উপর মিথ্যে বলে চলেছেন। সমাজের একজন সম্মানীয় ব্যক্তিকে হত্যা করে অনারেবল কোর্টে দাঁড়িয়ে তার চরিত্র নিয়ে মন গড়া সমস্ত কাহিনী শোনাচ্ছেন, যাকে তিনি একরকম হত্যাই বলা যায়। ইওর অনার, ইওর অনার, এই দুজনকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া হবে, যাতে আপনার রায় এই ধরনের মানুষদের জন্য একটা উদাহরণ হয়ে থাকে। ইওর অনার, কোর্ট স্মিতা রানী আর তৃষা রানীকে আইপিসির ধারা 199 মিথ্যে বয়ান দেওয়া, 203 মিথ্যে কথা বলে কোর্টকে বিভ্রান্ত করা, 201 প্রমাণ লোপাটের চেষ্টা এবং 364 যেখানে খুন করার ইন্টেনশন নিয়ে অপহরণ করার অপরাধে দোষী পেল, কিন্তু বর্বরতার সাথে হত্যা করার জন্য দুইজন অভিযুক্তকেই
আইপিসি ধারা 302 অনুযায়ী মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হলো, যা পরবর্তীকালে যাবজ্জীবন কারাদণ্ডে পরিবর্তিত করা হয়েছিল।